আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পরমাণু বা পরমাণুর গঠন। পরমাণু সম্বন্ধে প্রথম ধারণা দেন আমাদের একজন ভারতীয় দার্শনিক কণাদ। তিনি বলেছিলেন যে পদার্থ কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তারপরেতে তাহলে প্রথম ধারণা দেন আমাদের ভারতীয় বিজ্ঞানী কণাদ। তারপরে আমাদের ডাল্টনের কাছ থেকে আমরা পরমাণু সম্বন্ধে ধারণা পাই। ডাল্টন বলেন যে পরমাণু অবিভাজ্য কণা এবং পরমাণুকে ভাঙা যায় না, যেটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়। 1897 সালে জে থমসন 1897 সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন আবিষ্কার করেন। তো তার ফলে যে ডাল্টনের যে পারমাণবিক মতবাদ যে পরমাণু অবিভাজ্য, এই ধারণাটা ভুল বলে প্রমাণিত হয়। তো আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা, এটা ইংলিশে হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপিরিয়েন্স। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো 1911 সালে হিলিয়াম নিউক্লিয়াস দিয়ে তো রাদারফোর্ড এই পরীক্ষাটা করেন। তো রাদারফোর্ড পরীক্ষাটা কীভাবে করেছিল? অ্যাকচুয়ালি রাদারফোর্ডের আগে 1906 সালে এই পরীক্ষাগুলো অনেকবারই করেছেন। তো এই যে আমরা যে পরীক্ষাটা আজকে পড়ব সেটা করেছিলেন তার দুজন স্টুডেন্ট। একজন নাম হলো এইচ গিগরি বা গিগার অ্যান্ড আর্নস্ট মার্সডেন। এই দুজন রাদারফোর্ডের স্টুডেন্ট। এদের যখন পরীক্ষাটা করেন তাদের ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত এদের কাছে ছিল না। তো এরা রাদারফোর্ডের তত্ত্বাবধানে এবং রাদারফোর্ডের কথা শুনে এই পরীক্ষাটি করেছিলেন, যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপিরিয়েন্স। এখানে আর একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, এই যে জে থমসন হচ্ছে জে থমসনের স্টুডেন্ট হচ্ছে রাদারফোর্ড ছিলেন। একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড। রাদারফোর্ড ছিলেন জে থমসনের স্টুডেন্ট। তো ঠিক আছে, আমরা আলফা কণা যে পার্টিকেলটা করবো সেটা হচ্ছে এখানে লেড দিয়ে ঘেরা। এর ভিতরে একটা আলফা কণার সোর্স, যেখান থেকে আলফা কণা বেরোবে। এটা হচ্ছে আলফা কণা যেখান থেকে বেরোবে, সোর্স। এটাকে আমি সোর্স বলতে পারি। এটা সাধারণত তৈরি হয় বিসমাথের থাকে, বিসমাথ বিআই। এর এনার্জি হচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে 7.7 মেগা ইলেকট্রন ভোল্ট এটা। তো এখান থেকে আলফা কণা বেরোতে থাকে। তাহলে এখান থেকে আলফা কণা বেরোতে থাকে। তো আলফা কণা চারদিকে এদিকে এদিকে ছড়িয়ে যেতে পারে। তো এই জন্য যাতে একটা সরল রেখায় আনার জন্য এখানে লেডের দেওয়াল দেয়া থাকে। কারণ লেড হচ্ছে এখানে লেডের দেওয়াল থাকে, তার কারণটা যাতে একটা সরু লাইনের মধ্যে দিয়ে আলফা কণা যাতে বেরিয়ে যেতে পারে। কারণ লেড হচ্ছে রেডিয়েশনটা অ্যাবজর্ব করে, শোষণ করে নেয়, যাতে তাহলে চারদিকে কোনো আলফা কণা যেতে পারবে না, তাহলে এর ভিতর দিয়ে শুধুমাত্র আলফা কণাটা যেতে পারবে। তো আলফা কণাটাকে একটা সোনার পাতের ওপর, খুব পাতলা সোনার পাতের ওপর, এটা হচ্ছে সোনার পাত, খুব পাতলা একটা সোনার পাতের ওপর ফেলা হয়। এই থিকনেস থাকে, সোনার পাতটার থিকনেস থাকে 10⁻⁻6 মিটার টু 10⁻⁻8 মিটার। তার কারণটা হচ্ছে সোনার পাতটাকে এত পাতলা করা হয় যাতে এই আলফা কণার সংঘাতটা যাতে এই সোনার পাতের মধ্যে স্থিত একটি পরমাণুর সঙ্গেই ঘটে। যদি এটা মোটা হয় তাহলে একটা পাতের পেছনে একটা পরমাণু থাকবে, তাহলে পরীক্ষাটা ঠিকঠাকভাবে হবে না। আর সোনার পাতটা নেওয়া হয় কারণ সোনাকে প্রচণ্ডভাবে পাতলা করা যায়, ভেঙে যায় না। তো এটা করা একমাত্র যাতে পাতের মধ্যস্থিত একটিমাত্র পরমাণুর সঙ্গেই আলফা কণার আঘাত বা সংঘাত ঘটে। তো এইখানটাতে গোটাটাকে একটা
জিঙ্ক সালফাইড স্ক্রিন দিয়ে জেডএনএস, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড স্ক্রিন দিয়ে ঢেকে দেওয়া হয়। জিঙ্ক সালফাইড হচ্ছে ফটো সেন্সিটিভ, কারণ হচ্ছে জিঙ্ক সালফাইডে যখন আলফা কণা ধাক্কা খাবে তখন লাইট ফ্ল্যাশ করবে। তো এটা আমি নর্মালি সাধারণ চোখে দেখতে পাবো না, এখানে একটা মাইক্রোস্কোপ লাগানো থাকে, যাতে কোথায় কোথায় লাইট ফ্ল্যাশ করছে সেটা বোঝানোর জন্য। তো এবারে আমরা পরীক্ষাটা কি কি পর্যবেক্ষণ করলাম। এটা থিটাটা হচ্ছে যদি কোনো আলফা কণা বেঁকে যায় সেটাকে আমরা থিটা ধরে দেখছি। এবং আমি প্রথমেই বললাম যে রাদারফোর্ড এই পরীক্ষাটা এর আগেও করেছিলেন, তার কারণ হচ্ছে রাদারফোর্ড জানতেন যে কিছু পার্টিকেল হয়তো ব্যাকে আসতে পারে, তার জন্য পুরোটাকে স্ক্রিন দিয়ে ঠেকেছিলেন। কোনো কিছু কিছু পার্টিকেল 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে, তাই 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলেও বাঁকতে পারে। এর জন্য কিন্তু রাদারফোর্ড এই পরীক্ষাটা করার সময় কিন্তু পুরোটাকে স্ক্রিনটাকে ঢেকে রেখেছিলেন। তো এবারে পর্যবেক্ষণ কি করলেন, পর্যবেক্ষণ কি করা হলো, এবার করবো আমরা পর্যবেক্ষণে দেখা গেল যে 99.86% আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছে, তাদের কোনো বিক্ষেপ হচ্ছে না, সোজা বেরিয়ে যাচ্ছে। তাহলে বিক্ষেপ হচ্ছে না মানে কত, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। 2 নম্বর দেখা গেল 0.14% আলফা কণার বিক্ষেপ 1 ডিগ্রির থেকে বেশি, থিটা গ্রেটার দেন 1 ডিগ্রি। কত না 0.14% মাত্র আলফা কণার বিক্ষেপ 1 ডিগ্রির থেকে বেশি। 8000টি আলফা কণার মধ্যে একটি 90 ডিগ্রির থেকে বেশি কোণে, একটির 90 ডিগ্রিতে বেশি কোণে বিক্ষেপ হয়, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। 4 নম্বর দেখা গেল 10⁶ আলফা কণার মধ্যে একটির বিপরীত দিকে ফিরে আসে, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে 8000টার মধ্যে একটি কোণা মাত্র 90 ডিগ্রির থেকে বেশি কোণে বিক্ষিপ্ত হয়, এবং একের গায়ে 6টা শূন্য, মানে 10 লক্ষটি আলফা কোণার মধ্যে একটি আলফা কোণা বিপরীত দিকে ফিরে আসবে। রাদারফোর্ডে কিন্তু প্রথম থেকেই মানে ধারণা ছিল যে কোনো কোণা কিন্তু বিপরীত দিকে ফিরে আসতে পারে, তার জন্য তিনি স্ক্রিনটাকে পুরোটা কাভার করে রেখেছিলেন এর জন্য। তাহলে এখান থেকে এইগুলো দেখা গেল। তাহলে কি কি সিদ্ধান্ত এলো দেখা যায় এখান থেকে কি কি সিদ্ধান্তে আসা গেল দেখা যায়। তো প্রথমেই দেখলো যে 99.86% আলফা কণা কি সোজা বেরিয়ে যাচ্ছে, তার মানে কি পরমাণুর মাঝখানটায় কিছুই নেই, কারোর সঙ্গে ধাক্কা খাচ্ছে না, পুরোটা বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথম রেজাল্ট যেটা পাওয়া গেল, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। প্রথম রেজাল্ট যেটা পাওয়া গেল, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। তারপরে দেখতে পেলাম কি আলফা কণা, আরেকটা কথা বলা হয়নি এখানে, আলফা কণাটা হচ্ছে হিলিয়াম কণার সাথে, প্রথমেই বলেছিলাম আলফা কণা হচ্ছে হিলিয়াম কণার সাথে। বলা হচ্ছে 0.14% আলফা কণার বিক্ষেপ 1 ডিগ্রির থেকে বেশি, মানে 1 ডিগ্রিতে বেশি মানে কি, আলফা কণা হিলিয়াম, নিশ্চয়ই মাঝখানে কোথাও প্লাসযুক্ত চার্জ একটা আছে, তাই সেটাকে বিকর্ষণ করছে। তাহলে 2 নম্বর হচ্ছে না পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে সমগ্র ভর
সমগ্র ভর কেন বললাম? কারণ পরমাণু পুরো জায়গাটাই ফাঁকা দেখতে পাচ্ছি। আমি প্রথমেই বললাম পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, এবং দেখা যাচ্ছে একটা জায়গা থেকে খুব অল্প আলফা কণার বিক্ষেপ হচ্ছে, তার মানে সমস্ত ভরটা ওখানেই আছে। সমগ্র ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে, এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে। একে রাদারফোর্ড নাম দেন নিউক্লিয়াস। রাদারফোর্ডই প্রথম নিউক্লিয়াস নামকরণটা, একে নিউক্লিয়াস বলে, রাদারফোর্ডই প্রথম নিউক্লিয়াস নামকরণটা করেন। এইবারে আর কি সিদ্ধান্ত আনেন? এই যে খুব ছোট বলা হচ্ছে না, খুব ক্ষুদ্র স্থানে, তার কারণটা হচ্ছে এইটা রাদারফোর্ড একটা সাইজ বার করেছিলেন, যে নিউক্লিয়াসের সাইজ, নিউক্লিয়াস সাইজ রাদারফোর্ড বার করেছিলেন 10⁻⁻15 মিটার। এটা অ্যাপ্রক্স একটা সাইজ তিনি বার করেছিলেন, মোটামুটি একটা সাইজ তিনি বার করেছিলেন। আচ্ছা, 3 নম্বর সিদ্ধান্ত কি এলেন? যে নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলি স্থির তড়িতাকর্ষণ বলের দ্বারা আবদ্ধ থাকে। স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ থাকে। কারণ এইখানটায় যদি পজিটিভ ধরি, এইখানে যদি ইলেকট্রনটা ঘুরছে, তাহলে কি এইখানটা থেকে ইলেকট্রনের টান থাকবে একটা, তাহলে স্থির তড়িৎ আকর্ষণ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে দুটোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, বিপরীত ধর্মী তড়িৎ যেহেতু আকর্ষণ বল কাজ করবে, তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। 4 নম্বর সিদ্ধান্ত, এই যে ইলেকট্রনগুলি এক বা একাধিক বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক বা একাধিক বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে এক বা একাধিক বৃত্তাকার পথে আমরা দেখলাম না ঘুরতে থাকছে। আচ্ছা, 5 নম্বর কি দেখা গেল? যা নিউক্লিয়াসের, আমরা সাধারণত পরমাণু নিস্তড়িত, তার কারণ হচ্ছে নিউক্লিয়াসের ধনাত্মক আধান ও ইলেকট্রনের ঋণাত্মক আধান সমান হয়, তাই পরমাণু নিস্তড়িত হয়। এইগুলো তাহলে রাদারফোর্ড পড়লেন। তাহলে কি দেখা গেল না, রাদারফোর্ড আবার পরীক্ষাটা কেন করেছিল? কারণ রাদারফোর্ড দেখছে 99.86%, মেজরিটি দেখাচ্ছে আলফা কণা বেরিয়ে যাচ্ছে, তার কোনো রেজাল্ট তিনি পাচ্ছিলেন না। এই জন্য রাদারফোর্ড কিন্তু এই পরীক্ষাটা করেন তার স্টুডেন্টদেরকে দিয়ে, যে তাহলে 99.86% সোজা বেরিয়ে যাচ্ছে, তার মানে কি পরমাণু বেশিরভাগ অংশই ফাঁকা। আচ্ছা, আলফা কণার বিক্ষেপ 1 ডিগ্রির থেকে বেশি কত? 0.14%। তাহলে আলফা কণা মানে কি? হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম প্লাস, তাহলে নিশ্চয়ই মাঝে কোথাও না কোথাও একটা প্লাস আছে। তাহলে এই পরমাণুর মাঝখানে এই জায়গাটাতে কোনো না কোনো জায়গাতে প্লাস আছে, তাই এখান থেকে এসে এইভাবে সরে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও এখানে প্লাস আছে। সেটাই বলা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে সমগ্র ভর, কারণ পুরো জায়গাটা ফাঁকা, মানে ওখানেই ভরটা আছে। ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে, একে নিউক্লিয়াস, রাদারফোর্ডের নাম দেন নিউক্লিয়াস, এবং তার একটা সাইজ বার করেন রাদারফোর্ড অ্যাপ্রক্স 10⁻⁻15 মিটার। আর বললেন কিনা নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলি, যে ইলেকট্রন তারা নেগেটিভ আর নিউক্লিয়াস যে পজিটিভ, তাহলে তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, তার দ্বারা আবদ্ধ থাকে, এবং ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক বা একাধিক বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এক বা একাধিক বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে যে নিউক্লিয়াসের ধনাত্মক আধান ও ইলেকট্রনের ঋণাত্মক আধান সমান হয়। তো এবার রাদারফোর্ডের আমরা মডেলের যে ত্রুটি সেটা দেখব। ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল, ত্রুটি। তো প্রথমেই বলবো যে রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। 1 নম্বর হচ্ছে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। কেন না?
এখানে নিউক্লিয়াস আছে, ইলেকট্রনগুলো এখানে ঘুরছে, ঠিক আছে। তো এখানের মধ্যে একটা ফোর্স কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স একটা কাজ করবে। তো ইলেকট্রনটা এই ফোর্সটা কাটানোর জন্য এদিকে কী হবে, ত্বরণ সহ একটা ত্বরণ থাকবে এবং এদিকে একটা বেগ থাকবে। তাহলে এই দিক দিয়ে ইলেকট্রন একটা ত্বরণ থাকবে, এদিকে একটা বেগ থাকবে। সেই বেগের জন্য এই ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সটা কাটাতে চাইবে, সেই ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সটা কাটানোর জন্য কী থাকবে, নাহলে তো এখানে যে পড়ে যেত। তো আমাদের যেটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকের তত্ত্ব বলছে, যদি কোনো আহিত কণা ত্বরণ বা মন্দন নিয়ে যদি গতিশীল হয়, তাহলে সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিঃসৃত হবে এবং কণাটির শক্তি ক্রমশ ক্ষয় হবে। তাহলে কণাটির শক্তি ক্রমশ কী হবে, ক্ষয় হবে এবং বেগ কমতে থাকবে। এটা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে জানা যায়। তার মানে ইলেকট্রনের এখানে বেগ কমতে থাকবে এবং আস্তে আস্তে ইলেকট্রনটা কী হবে, নিউক্লিয়াসের উপর এসে পড়ে যাবে। তাহলে ইলেকট্রনটা কোনো অস্তিত্ব থাকবে না, কারণ এখানে যতগুলি ইলেকট্রন, এখানে ততগুলি প্রোটন, তাহলে পরমাণুটির কোনো অস্তিত্ব থাকবে না, কোনো অস্তিত্বই পাবো না। যেমন ধরা গেল তোমাদেরকে, ধরো কাউকে একজনকে কোমরে দড়ি বেঁধে আমি বললাম একটা গ্রাউন্ডে গোল গোল করে ঘুরতে, এবং আমি দড়িটাকে টান দিয়ে ধরে এলাম, কারণ এই ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স আছে, টান দিয়ে আছে। তাহলে যখন এইভাবে ঘুরবে, তো যত আমি আমার টান তো একই রকম, আমি টান একই রকম টান দিয়ে আছি, যত ঘুরবে আস্তে 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 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঘোরার পর কী হবে, আস্তে আস্তে তোমার ক্লান্ত হয়ে গিয়ে তুমি আস্তে 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 এসে আমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। তাহলে কী হলো, তুমি আর আমি এক জায়গাতে চলে এলাম। তাহলে যতগুলি ইলেকট্রনগুলি সব কোথায় চলে এলো, নিউক্লিয়াস প্রোটনের কাছে চলে এলো। তাহলে কোনো অস্তিত্ব থাকছে পরমাণুটার, কোনো অস্তিত্ব থাকছে না। 2 নম্বর হচ্ছে, পারমাণবিক রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। পারমাণবিক রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। এটা কীরকম না, রাদারফোর্ড বলছে ইলেকট্রনগুলি যে কোনো কক্ষপথে ঘুরতে পারে। রাদারফোর্ড কিন্তু কোনো কক্ষপথের ব্যাসার্ধ বা কত স্পিডে ঘুরছে, তাহলে এখানে ঘুরতে পারে, এখানে ঘুরতে পারে, এখানে ঘুরতে পারে, এখানে ঘুরতে পারে, এখানে যেখানে খুশি ঘুরতে পারে। তাহলে প্রত্যেকটা কক্ষপথে একটা বর্ণালী পাওয়া যাবে। তাহলে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে রেখা বর্ণালী পাই। তাহলে এটা রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। আজকে এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।